হ্যালো। হ্যাঁ বল, এখনই কল করতে হলো তোকে? তোর জন্য জাস্ট গুলি খেয়ে মরে গেলাম। তাহলে তুই পাবজি খেল, কালকে দুবারির কথা ক্যান্সেল। তুই না বড্ড বিয়ের আগেই যদি এরকম দাপট দেখাস, বিয়ের পর তো পুরো কেওড়াতলা করে দিবি। শোন, কালকে কি পরবো বলতো? পড় না, যা খুশি এটা পড়লেই হলো। ও, অন্যের বউয়ের বেলায় খুব চুজ করে দিতে পারো সে কি পরবে, আর আমার বেলায় পারবি না, তাই না? কাল পাকা দেখা ক্যান্সেল। আঙ্কেল আন্টিকে বলবো তোর অফিসে অন্য ইতিহাস আছে। তুই সিরিয়াসলি এটা আমার বাবা মাকে বলবি? একটা কথাও তোর বিশ্বাস করবে না, আমার বাবা মা আমাকে ভালো করেছেন। তাও বিয়ে ক্যান্সেল? তুই বলতো এরকম গান পয়েন্টে রেখে আর কতদিন চালাবি? যতদিন আমার ইচ্ছে। বাই দ্য ওয়ে, কাল তো আমাদের উইকডে, কি বলে ছুটি নিলি? কি আবার ঠাকুমাকে খুন? তুই এখনো মিথ্যে বলাটা শিখলি না। আর আমাকে নাকি বিয়ে করতে যাচ্ছিস? তুই এখনো কিন্তু বললি না আমি কোনটা পরবো, বল না। শাড়ি পর। এমনিতে তুই যাই পরিস না কেন, তোকে দেখতে খুবই ভালো লাগে, বাট শাড়িটা আমি রাখছি। এই গুনু বেব, সত্যি দিদি, নিজের মেয়ে বলে বলছি না, ওর বাবা মারা যাবার পর সবটা ও নিজে নিজে শিখে নিয়েছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। প্রথম যখন গুঞ্জন আমাদের বাড়িতে আসতো, তখনই আমি ভেবে নিয়েছিলাম যে ওদের 4 হাত এক করতে হবে। তখন অবশ্য আমরা কিছুই বুঝতাম না বা কিছুই জানতে পারতাম না। আজকাল তো আবার কোনো কিছু দেখে বোঝাই যায় না কে যে বেস্ট অফ ফ্রেন্ডস আর কে যে লাভার্স, কিছু বোঝার উপায় নেই। বাবা কি হচ্ছে কি? এই সিদ্ধার্থ, এই তোর শরীর ঠিক আছে তো? না মানে তুই লজ্জা পাচ্ছিস এরকম তো কখনো শুনিনি আগে। এই তুমি নাকি নতুন বাড়ি কিনেছো মুকুন্দপুরে? হ্যাঁ আন্টি। পুরুত মশাই, ভালো থেকে একখানা দিনক্ষণ ঠিক করুন তো, আমাদের তো বয়স বাড়ছে। আঙ্কেল, একটা কথা ছিল। হ্যাঁ বলো না। হ্যাঁ, আসলে তোমার আন্টির মায়ের পারমিশন ছাড়া না আমরা একটা ডিসিশন নিতে পারছি না, আর সিদ্ধার্থ নিজের মুখে কিছু বলতে পারবে না। না না, তুমি আমাদের নির্ভয় বলতে পারো। কি হয়েছে, আমরা তো সারাদিন অফিসেই থাকি, এবার সেরকম খুব একটা টাইম পাই না একে অপরের সাথে কাটাবার জন্য, আর বাড়ি ফিরেও আবার সেই অফিস নিয়ে কথা হয়। তাই ভাবছিলাম যে বিয়ের আগে যদি আমরা একটু একে অপরকে চিনে নিতে পারতাম, একটু নিজেদের মতো সময় কাটাতে পারতাম। ওয়েল সিদ্ধার্থ, হ্যাঁ তোরও কি একই মত? আসলে বাবা, দেখুন দিদি, আমার আর মধুমিতার না না কোনো আপত্তি নেই। আজকালকার দিনের ছেলে মেয়ে ওরা একটু মজা আনন্দ তো করবেই, একসঙ্গে কটা দিন একটু একসঙ্গে থাকবে, নিজেদের মধ্যে পরিমাণে হচ্ছে কিনা দেখে নেবে, সেটাই তো স্বাভাবিক। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে আমার একটা কথা বলার আছে। ও কিন্তু একদম কোনো কাজকর্ম পারে না। হ্যাঁ মা, তাই তোমাকেই সবকিছু ম্যানেজ করে নিতে হবে, কি বলো? হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। ধুর বোকা পাগলি মেয়ে, একটা কথা সব সময় মনে রাখবি, তুই কিন্তু ওখানে যাচ্ছিস আমার ছেলের বউ হিসেবে নয়, তুই ওখানে যাচ্ছিস আমার নিজের মেয়ে হিসেবে।
কোনো চিন্তা করো না কাকিমা, তোমার এই যে বহুমূল্য সম্পত্তি নিয়ে যাচ্ছি আমার কাছে যত্নেই রাখবে। এই গাধা, প্রণাম কর, আমার মা হয় তো। আরে তো আমার মা তো আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ব্যাগগুলো গাড়িতে রাখছি। হ্যাঁ সাবধানে থাকবি, ঝগড়া করবি না কিন্তু। কি ভারী ব্যাগ রে বাবা, কত জামা টাটা। নিয়েছিস? এই দাঁড়া, তুক্কা তুক্কা। মা আসলাম। কিরে করলেন, কি বুঝছিস? অনেকটাই ডিটোরিয়েট করেছে। খাওয়া দাওয়া কি একেবারেই ছেড়ে দিয়েছো? না, খাই তো। বাট কন্ডিশন যে আগের থেকে খারাপ সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। উইক লাগছে। আই সি। অর্জুন, বলুন। আমার 6 বছর বয়সে মা বাবা মারা গেছে। এই ক্যান্সার তার থেকে বেশি কষ্ট দিতে পারবে না, বলে ফেলুন। ক্যান্সারটা ওর লাংসে এবং প্যানক্রিয়াসে স্প্রেড করে গেছে। সবে তো জাস্ট একটা কেমো কমপ্লিট হলো, পুরো সার্কেলটা কমপ্লিট হলে আমরা বুঝতে পারবো যে আমি কতদিন আর বেঁচে থাকবো, তাই তো। রেডিয়েশন সার্কেলটার মধ্যে দিয়ে যাওয়া যাবে কিনা। অ্যান্ড আই সাজেস্ট, একটা কথা বলবো ডক্টর? বলো। আমি এই সাইকেল কেমোথেরাপি আমি চাই না, আমি নিতে পারছি না। বাট ভাই, আমি পারছি না নিতে, আমার দ্বারা হচ্ছে না। আমি ওই কেমো নিয়ে বিছানায় শুয়ে থাকতে পারবো না। আই হ্যাভ টু সি মাই লাইফ। আমার কয়েকটা উইশ লিস্ট আছে, দেখি না কত দূর সেগুলো আমি ফুলফিল করতে পারি। প্লিজ ট্রাই ইট ফর মি, ইউ ক্যান ডু ইট ফর মি প্লিজ। অর্জুন দা, এটা কি বলছো তুমি? এটা মেডিকেল এথিক্সের আরে বাইরে। এথিক্সের বাইরে অনেক কিছু হয়, চাইলেই করা যায়। উনি পারবেন। লিসেন অর্জুন, তোমার কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। হোক, ডিটোরেট করুক, আমি আর পারছি না।